গত ২৬শে বৈশাখ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির পুজো সেরে লেককালী বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে আমি রওনা হয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। শনিবার দিন সাধারণত মন্দিরে লোক সমাগম একটু বেশিই থাকে আমাদের লেককালী বাড়িতে, দেখতেই পাচ্ছেন। তারপর ধীরে ধীরে আমরা পেরিয়ে গেলাম আর এক কালীক্ষেত্র, মহাতীর্থ কালীঘাট। সেখান থেকে কালীঘাট অতিক্রম করে এগিয়ে চললাম। কিন্তু সকাল তখন বাজছিল প্রায় 10:30টার মতো, কিন্তু তখনই রোদের যা উত্তাপ এবং আশেপাশে আবহাওয়া যেরকম উত্তপ্ত ছিল, তাতে মনে হচ্ছিল না যে আমাদের যাত্রা খুব একটা শুভকর হবে। তো এইসব সাত ভাবতে ভাবতে আমরা হাজির হলাম বিদ্যাসাগর সেতু আমরা পেরিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবং লক্ষ্য করলাম তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যানবাহনের পরিমাণ বেশ কম। কেবলমাত্র জরুরি কাজ ছাড়া কোনো লোকে বোধহয় সেদিন রাস্তায় বেরোননি। আশপাশের অবস্থাটা এমনই অসহনীয় ছিল যে গাড়িতে বসে বসে আমাদের মনে হচ্ছিল যে মানে পুরো গাড়িটা একটা ফার্নেসের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, যেতে তো হবেই যখন মায়ের ডাক এসেছে। তাই বিদ্যাসাগর সেতু অতিক্রম করে আরও এগিয়ে চললাম আমরা এখন বিদ্যাসাগর সেতু পেরিয়ে যাচ্ছি। চেনা রাস্তা, কলকাতার বাইরে বেরোতে গেলে এটাই অন্যতম একটা প্রধান রাস্তা যেখান থেকে আপনি শহরকে বিদায় জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করছেন নিশ্চয়ই যে গাড়ির সংখ্যা নিতান্তই কম। বাইরের তাপমাত্রা এখন 35 ডিগ্রি ছাড়িয়ে গেছে। অন্তত মোবাইলের ক্লাইমেটিক আপডেটে সেটাই দিচ্ছেন। আমাদের পাশে পড়ে রইল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর নবান্ন। রাস্তাঘাট যা বলেছিলাম মোটামুটি ফাঁকা, জনমানব শূন্য বলবো না, যারা দরকারে বেরিয়েছেন তারা তো আছেনই, আর আমাদের মতন কিছু মানুষজনও আছেন যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। সাধারণত শীতকালে গেলে একটা বেশ পিকনিকের আমেজ থাকে, বা কোথাও গেলে শুধুমাত্র তারাপীঠ কেন, যে কোনো জায়গায় গেলেই একটা পিকনিকের আমেজের মধ্যে দিয়ে যাওয়া যায়, কারণ আশপাশের আবহাওয়াটা খুব সুন্দর থাকে। কথা বলতে বলতে আমরা পৌঁছে এলাম, এটা প্রায় ডানকুনির কাছে, এবং সেখানে একটা খুব ভালো জিনিস লক্ষ্য করলাম। ডানকুনিতে এখন একটা ফ্লাইওভার হয়েছে নতুন, সেটা আপনাকে ডানকুনি ক্রসিংয়ের যে যানজট আছে সেটাকে আর আপনাকে সহ্য করতে হবে না। একদম সেই ফ্লাইওভার ধরে আপনি পৌঁছে যাবেন ডানকুনি টোল প্লাজার কাছে। এই দেখুন, আমরা এখন সেই ফ্লাইওভারটাই ক্রস করছি। গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে। আসলে গরমের দিনে তারাপীঠ যাওয়ার যে অভিজ্ঞতা সেটা খুব একটা বেশি নেই আমার, কারণ গত বছর বোধহয় গেছিলাম, তার আগে যতবারই গেছি ততবারই অফিস করে তবে অফিস থেকে বেরিয়েছি ওই ধরুন 2:30-3টে নাগাদ। রাস্তায় কিছুটা চলার পরই সূর্যের তাপ কমে এসছে এবং তারাপীঠ পৌঁছতে যথারীতি রাত্রি 8:30-9টা তো বেজেই গেছে। সুতরাং প্রতিকূল পরিবেশের এই অসহ্য একটা দাবদাহ, এটা সহ্য করতে হয়নি। এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজার কাছে। এখানে আপ ডাউন দুটো লেনের, মানে এখানে টোটাল রাস্তাটা 6 লেনের। এখানে আপ ডাউন দুটোর জন্য দুটো টোল প্লাজা তৈরি হচ্ছে, দেখে তো আমার তাই মনে হলো। কথা বলতে বলতে আমরা এখন সিঙ্গুর ক্রস করছি। যতবারই এই জায়গাটা দিয়ে যাই ততবারই মনের মধ্যে একটা অদ্ভুত আক্ষেপ আর হতাশারই জন্ম দেয়। কী পেলাম, কী পেয়েছি আর কি হারিয়েছি, সেটা যদি তুল্যমূল্য বিচার করা যায় তাহলে হারানোর দিকের পাল্লাটাই বোধহয় ভারী।
এই তাল গাছের শাড়িটা আমার খুব সুন্দর লাগে, একদিন ইচ্ছে আছে এখানে নেমে একটু ঘুরে জায়গাটা দেখা। বহুদূর, যতদূর চোখ যায় তত দূরেই চলে গেছে এই তাল গাছের শাড়ি, অদ্ভুত সুন্দর লাগে। পাঁচিলগুলো এখনও রয়ে গেছে সেই সময়কার সেই ঘটনার সাক্ষী হয়ে। যাই হোক, আমরা এখন ভাবছি কতক্ষণে শক্তিগড় পৌঁছানো যায়, কারণ শক্তিগড় পৌঁছে একটু জিরিয়ে তারপরে কিছু খেতে হবে, কারণ বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। প্রত্যেকবার যা হয় শক্তিগড়ে পৌঁছে একটা ভারী জলখাবার খেয়ে নিতে হয়, কারণ সারাদিন আর কোনো খাওয়ার কোনো স্কোপ থাকে না একদম। তারপরে সটান তারাপীঠে পৌঁছে মাকে পুজো দিয়ে তারপরে যা খাবার খাই। এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি। বলতে বলতে পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড় মানে ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ। ল্যাংচার দোকানেও গ্রাহকের সংখ্যা খুবই কম বলা যায়, যদিও বেলা অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। কিন্তু তবু অন্যান্য সময়, অন্যান্য দিন যখন এই জায়গাটা পাস করি, এই দোকানটাতে আসি, তখন প্রচুর ভিড় থাকে। আজকে একদমই নেই। 1 প্লেট পুরি সবজি আর 1 কাপ গরম চা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। রাস্তাঘাট একদম ফাঁকা। এটা একদিক দিয়ে বাঁচা, মনে হয় আমরা আমাদের নির্ধারিত সময়েই পৌঁছতে পারবো কিংবা তার আগেই পৌঁছে যেতে পারবো। আশপাশের মাঠগুলোতে সেরকম ফসলের সমারোহ নেই, কারণ এটা বৈশাখের শেষ। বর্ষার ফসল এখনও লাগেনি, সেটা জুনের শেষ দিকে লাগবে। ফসল মোটামুটি উঠে গেছে সমস্ত ক্ষেত থেকে, রুক্ষ ক্ষেত ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের পথের দুপাশে। তবে একটাই কথা, বাইরের তাপমাত্রা এতটাই বেশি যে কাঁচ তো খোলাই যাচ্ছে না, প্লাস গাড়িতে বসে বসে আমাদের গলা শুকিয়ে আসছে। মানে এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমি মনে হয় সেই উত্তাপটা ফিল করতে পারছি। মানে আমাদের সেই জার্নি 2 দিন বাদেও সেই উত্তাপের রেশটা মন থেকে মুছে যায়নি। দেখছেন, একটা লোক পর্যন্ত নেই, ইভেন একটা গবাদি পশুও চোখে পড়ছে না। দু প্রান্তর পড়ে রয়েছে। কোথাও কোথাও কিছু সবজির চাষ লক্ষ্য করলাম, ধান কেটে খড় পাঁজা করে রাখা হয়েছে ক্ষেতের মধ্যেই। আর একটা জিনিস আমি দেখলাম, এবার আমাদের জীবন থেকে বোধহয় আস্তে আস্তে খড়ের ব্যবহারটা কমে আসবে, কারণ এখন অধিকাংশ জায়গায় মেশিনে ধান কাটা হচ্ছে দেখলাম, যেখানে যেখানে ধান পড়ে আছে এখনও। আর সেখানে কিন্তু খড়টা জমিতেই পড়ে আছে, খড়টা আলাদা করে কেটে আনা হচ্ছে না। পরে শুনলাম যে ওটা পরে আগুন জ্বালিয়ে ওটাকে নষ্ট করে দেওয়া হবে, কিন্তু সেটা পরিবেশের তো অনেক ক্ষতি হবে, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, খড়ের ব্যবহারটা যে কমে যাবে তার বিকল্পটা কোথায়? কারণ গ্রামে এখনও গবাদি পশুর খাবারই বলুন বা ঘর ছাওয়ার কাজেই বলুন, খড়ের কিন্তু একটা ব্যবহার আছে, সেটাকে অস্বীকার করা যাবে না। এই দেখুন, রাস্তার পাশে ধান শুকোতে দেওয়া হয়েছে। এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড রোদে কিছু মানুষ এই ধান শুকোনোর কাজটা করছেন। তাই মনে মনে ভাবছিলাম যে এই যে যখন খিদে পায়, যখন দুপুরবেলা 1 থালা ভাত আমাদের সামনে আসে, তার পেছনে কত মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে। এই খোলা পিচে রাস্তায় ধান শুকোনো যে কী কষ্টকর রোদের মধ্যে, যে যারা করছেন সেটা তারাই একমাত্র জানেন। আমাদের পথ চলা এখনও শেষ হয়নি, আমরা চলছি। মোটামুটি বোলপুর পৌঁছে গেলে ভাববো যে অনেকটা চলে এলাম, এবং বোলপুরের কাছাকাছিও আমরা চলে এসেছি। খালি রাস্তা, 2-1 চোখে পড়ছে, যাদের চোখে পড়ছে দেখে একটু মনটা একটু আশ্বস্ত হচ্ছে, না শুধু আমরা একা নই, আরও কিছু মানুষ রাস্তায় আছেন আমাদের সঙ্গেই প্রচণ্ড গরমে। আর এখানে একটা জিনিস জানেন তো, এখানকার এই রাঢ়বঙ্গের যে গরমটা, এখানে কিন্তু ঘাম হয় না, একটা অদ্ভুত শুকনো গরম, একটা মানে বেশ তাপপ্রবাহের মতো চলতে থাকে। দেখতে দেখতে আমরা বোলপুরের কাছাকাছি পৌঁছে গেছি। বোলপুরের ঢোকার মুখে এখন একটা নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে। এটা আপনাকে বর্ষাকালে যে চ্যালেঞ্জটা আসে ওই রেল লাইনের তলা সরু রাস্তাটা দিয়ে পার হওয়ার, সেটা আর করতে হবে না।
তবে সরু রাস্তার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। আমি শুনেছি যে একটা সময় এই রাস্তাটা এতটাই নিচু ছিল আর বর্ষাকালে এতটাই জল জমে যেত যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পান, তার সেই পুরস্কার প্রাপ্তির খবরটা যে ডাকপিয়ন নিয়ে যাচ্ছিলেন, তিনি সেই টেলিগ্রামটা নিয়ে যেদিন পৌঁছনো সেদিন পৌঁছতে পারেননি এই রাস্তাটার জন্য। তিনি একদিন পরে পৌঁছেছিলেন, আর কবিও তাই তার সেই পুরস্কার প্রাপ্তির খবরটা একদিন পরেই পেয়েছিলেন। এই রাস্তাটা এখনও একটু একটু কাঁচা। চলুন পেরিয়ে যাই অজয় নদী। অজয় নদী না বলে অজয় নদ বলা উচিত এটাকে। আর এই সময়টা কিন্তু এই জায়গাটাতে যদি আসেন তাহলে শরৎকালে আসবেন, পুজোর আগে পরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাশফুলের সমারোহ দেখতে পাবেন। আমি অনেকবার এসেছি, আমার বারবার ফিরে আসতে ভালো লাগে শুধুমাত্র শরৎকালে এই অজয় নদের আশেপাশে। আর একটু এগিয়ে আপনার বিখ্যাত কেঁদুলির মেলাও বসে এখানে, সেটাও একটা দেখার মতো জিনিস। চলুন আমরা আস্তে আস্তে এবার বোলপুরে ঢুকছি। বোলপুর বলতেই যে একটা সনাতনী ছবি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে, সেটার সঙ্গে কিন্তু আজকের বোলপুরকে আপনি মেলানোর চেষ্টা করবেন না। কারণ আজকের বোলপুর আস্তে আস্তে তার পুরনো পরিচয় ছেড়ে ফেলে একটা পরিপূর্ণ শহরের রূপ নিতে চলেছে। এখানে আগে আমরা বোলপুর বলতেই বুঝতাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন সেটা ছাড়াও প্রচুর এখানে স্কুল কলেজ গড়ে উঠেছে। এবং শুধু তাই নয়, একটা টেকনো হাবও আছে এখানে। আর বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেটা মূলত আমরা কলকাতায় দেখতে পাই, সেই ব্র্যান্ডগুলো কিন্তু এখন, সেই ব্র্যান্ডের জিনিসপত্র কিন্তু এখন আপনারা বোলপুরেও পেয়ে যাবেন। চওড়া রাস্তা, দুপাশে উঁচু উঁচু বাড়ি, দোকানপাট, সাজানো গুছানো শপিং মল, সমস্ত কিছুই আপনি পাবেন আজকের বোলপুরে। একদিন ইচ্ছে আছে ডিটেলে একবার বোলপুরের ওপর একটা ভিডিও করার, সেটা যদি করি তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, দেখতে দেখতে আপনারা চলে আসলাম সেই রাস্তার মোড়ে, যেখানে ডান দিকে গেলেই পড়বে আপনার বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় আশ্রম। এবং কিন্তু আমরা ধরবো বাঁ দিকের রাস্তাটা। আমরা এখন পেরিয়ে যাচ্ছি কোপাই নদী, এরপরে আসবে প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশনকে পাশে রেখে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আস্তে আস্তে বেলাটা পড়ে আসছে, এখন এই 3টে মতো বাজে। আস্তে আস্তে লোকজন বেরোচ্ছেন, কিন্তু গরম কমার কোনো লক্ষণ চোখে পড়ছে না। সে প্রচণ্ড দাবদাহ। বীরভূমে বিখ্যাত গ্রীষ্মকাল। তবু যেহেতু আমরা শহর থেকে যাই, এই গ্রীষ্মের একটা আলাদা মনে হয় সৌন্দর্য আছে। গাছ ভর্তি গ্রীষ্মের ফল, রাস্তার দুপাশে খেজুর গাছে বলুন, তাল গাছে বলুন, আর আম গাছ তো বটেই, একদম ফলে ভর্তি হয়ে রয়েছে। বিশেষ করে তাল গাছগুলো, আমাদের শহরে তো তাল গাছ অত দেখা যায় না। আর তাল গাছে তাল যখন ফলে সেটার সঙ্গে আমরা খুব একটা পরিচিত নই, সুতরাং সেই জিনিসটা দেখতে বড় ভালো লাগে। আর একটু পরে গেলে তাল শাঁসের স্বাদ পাওয়া যেত, কিন্তু এখন সেটা পাওয়া যায় না বা কোথাও পেতে দেখলাম না। এবং গাছগুলো যেটাতে দেখলাম সেটা তো তালগুলো তাল শাঁস খাওয়ার পক্ষে উপযুক্ত হয়। কারোর যদি তালের প্রতি একটা কোনো বিশেষ একটা আকর্ষণ থাকে, তালের বড়া, তালের পিঠে এসবের, তবে তাল সংগ্রহ করতে গেলে আপনারা এইসব অঞ্চলে আসতেই পারেন। গত বছর একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আমার। আমি জন্মাষ্টমীর আগের দিন তারাপীঠে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো যখন ফিরে যাচ্ছি তখন মনে হলো বাড়িতে তার পরের দিনই জন্মাষ্টমীর পুজো ছিল, তো সেখানে তো তাল লাগবেই। তো আমি মনে ভাবলাম যে এখান থেকে তালটা নিয়ে যাই।
ওমা, কিনতে গিয়ে দেখলেন যে একটা তালের দাম মাত্র 10 টাকা। এবং শুধু তাই নয়, যিনি বিক্রি করছিলেন তিনি বললেন যে আপনি যদি 10 টাকা নাও দিতে পারেন বা আপনার যদি মনে হয় 10 টাকাটা বেশি, তাহলে আপনি ওই তালের যে গাছগুলো ওইখানে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আপনি খুঁজে পেতেও দেখতেও পারেন, ওখানে হয়তো এখনও কিছু তাল পড়ে আছে, আপনি ওখান থেকে নিয়ে যান। কিন্তু কি জানি, আমার সেই জলকাদার মধ্যে আর তাল কুড়োতে যেতে ইচ্ছে হলো না। আমি ওখান থেকে 10 টাকা দিয়ে খুব সুন্দর 2টো তাল কিনলাম এবং বাড়িতে এসে যখন দিলাম তখন তারপরের দিন যখন তালগুলো ভাঙা হলো তখন মানে সবাই বললো যে এইরকম তাল কলকাতায় থেকে কিনতে গেলে অন্তত 50-60 টাকা দিয়ে কিনতে হবে। এবং সত্যিই তাই। পরে আমি বন্ধু বান্ধবদেরও জিজ্ঞেস করলাম যারা নিয়মিত বাজার করে, তারাও বললো জন্মাষ্টমীর আগের দিন বলে একটা তাল কলকাতায় 50 থেকে 60 টাকাতেও বিক্রি হচ্ছে, কিংবা তারও বেশি দরে। কিন্তু আমি ওখান থেকে 10 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম একটা তাল। আমি 2টো তাল কিনেছিলাম 20 টাকা দিয়ে। কথা বলতে বলতে আমরা এখন পেরিয়ে যাচ্ছি ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর এটা ঠিক ব্রিজ নয়, এটা একটা বাঁধ। এখান দিয়ে গেলে পরে অ্যাকচুয়ালি একটু শর্টকাট হয়, ব্রিজটা আরেক দিয়ে যাওয়া যায়, সেটা একটু ঘুরপথ। তবে এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, বর্ষাকালে কিন্তু কেউ যাওয়ার চেষ্টা করবেন না। এখানে বর্ষার সময় এই রাস্তাটা কিন্তু জলে ডুবে যায়, তখন ওই ব্রিজই একমাত্র সহায়। এই রাস্তাটা পার হতে আবার 10 টাকা করে টোল ট্যাক্সও লাগে। ওই দূরে দেখুন রেল ব্রিজটা দেখা যাচ্ছে, তারও ওপারে হচ্ছে আপনার সড়ক পথের সেতুটা। বেলা পড়ে এসছে কিন্তু গরম একটুও কমে। আমরা মোটামুটি আমাদের গন্তব্যের পথে পৌঁছেই গেছি। একটু পরেই আমরা আটলাতে পৌঁছে যাব। আর আটলা মানেই তো তারাপীঠ, আপনারা সবাই জানেন যারা এখানে এসেছেন বা আসেন নিয়মিত। পেরিয়ে গেলাম আপনার দ্বারকা নদীর সেতু। দেখুন এখনও রাস্তাঘাট ফাঁকা, কোনো লোক নেই কোথাও। এত ফাঁকা রাস্তা দুপুরবেলা তারাপীঠের পথে আমি কখনো দেখিনি। আশেপাশের মাঠও দেখতে পাচ্ছেন, ক্ষেতগুলো একদম রুক্ষ অবস্থায় পড়ে রয়েছে। শুনশান রাস্তা, কেউ কোথাও নেই। মাঝে মাঝে কিছু লোক রয়েছেন যারা গবাদি পশু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, বা এখানে কিছু কিছু জায়গায় আবার গবাদি পশুর হাটও বসে, হয়তো এরা সেখানেই যাচ্ছিলেন। ফসলহীন ক্ষেত বর্ষার চাষের জন্য তৈরি হচ্ছে। দেখুন একটা গাছে কত তাল ধরেছে এবার। তবে তাল যখন পেকে যায় তখন শুনেছি যে এই গাছের কাছাকাছি বা গাছতলায় যাওয়াটা একটু বিপজ্জনক, যখন তখন তাল ঘাড়ে মাথায় ভেঙে পড়তে পারে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আটলা গ্রামের মধ্যে। একটু বাদেই পড়বে গুরু বামদেবের ভিটে, সেটা ক্রস করতে পারলে তারাপীঠ মায়ের জায়গা। আটলা গ্রামের এই সবুজ যে ব্যাপারটা আছে না, মনে হয় যেন পুরো গ্রামটা একটা সবুজ মলাটে মোড়া। যখনই আসি সে শীতকালই হোক বা গ্রীষ্মকাল কি বর্ষা তো বটেই, সবসময় মনে হয় চারিদিকটা ভীষণ সবুজ, ভীষণ সুন্দর। এখন এখানেও প্রচুর হোটেল তৈরি হচ্ছে বা হয়েছে, যেখানে এসে থাকলে পরে তারাপীঠের সেই যে একটা কোলাহল একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে ইজিলি অ্যাভয়েড করা যায়। বেশ নির্জন, মনে হয় যেন না সত্যি কোথাও বেড়াতে এসছে। একবার থাকার ইচ্ছে আছে। এই দেখুন বামদেবের ভিটে আমরা পেরিয়ে চলেছি। এখানে প্রচুর অনেকগুলো ভিটে আছে, সবাই বলে এটাই আসল, কিন্তু কোনটা যে সত্যি আসল জানি না। এখন
একটা মন্দির আমরা ক্রস করে গেলাম, বাকি মন্দিরগুলো এই রাস্তার থেকে ভেতরে। একবার আসবো, আপনাদের ঘুরিয়ে নিয়ে যাবো। মা বিল্ববাসিনী মন্দিরও পেরিয়ে গেলাম আমরা, এবারে পৌঁছেই গেছি আমাদের গন্তব্যে। আর একটুখানি এই রাস্তাটা সত্যিই বড় সুন্দর। ঠিক সিমিলার আর একটা রাস্তা আছে, আপনি যদি কখনো কঙ্কালীতলা যান বোলপুরে, তো সেই কঙ্কালীতলা যাওয়ার রাস্তাটাও অনেকটা এরকম। মানে আমি বলছি যে আপনি যদি বোলপুর থেকে কঙ্কালীতলা যান, সেখানেও আপনি এরকম সুন্দর একটা রাস্তা পাবেন, ভীষণ সুন্দর। মানে এইরকম রাস্তা পেলে আমার মনে হয় মাইলের পর মাইল চলে যাওয়া যায়। পৌঁছে গেলাম তারাপীঠ। এখানে আমাদের হোটেল বুকিং করাই আছে, হোটেল সাথে সেখানেই আমরা প্রত্যেকবার থাকি। আর হোটেলটা ভালো, মোটামুটি রিজনেবল। আমার আসলে কোনো জায়গায় আমি যেখানেই যাই না কেন হোটেলটা আমি আগের থেকে বুক করে যাই, কারণ একটা দীর্ঘ যাত্রার পর কোথাও গিয়ে হোটেল খোঁজাটা আমার পক্ষে বড় বিরক্তিকর লাগে। যেখানে অনেকেই বলে কেন আগে হোটেল খুঁজে যাও, ভাড়া বেশি লাগে, এই সেই হ্যাঁ কেন, পরে পৌঁছে গিয়ে দরদাম করলে ভাড়াটা অনেক কম হয়ে যায়। কিন্তু আমার মনে হয় না, ওই জিনিসটা বড্ড বিরক্তিকর, আমার ওদের ধৈর্যও থাকে না। পৌঁছে গেছি হোটেলে। এদের পার্কিংয়ের ব্যবস্থাটাও খুব ভালো। হোটেলের পেছনে একটা বিশাল পার্কিং স্লট আছে। এই আমার ঘর 304। ঘরটা খুব ছোট, স্ট্যান্ডার্ড রুম, দুজন থাকা যায়। একটা টিভি আছে, এসি আছে। আপনার স্ট্যান্ডার্ড রুমে যা থাকে, একটা টি মেকার আছে ওই টেবিলের ওপরে। ওপাশে একটা ছোট্ট ব্যালকনি, চলুন ব্যালকনিটা দেখাই আপনাদের। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই রাস্তা, চারিদিকে হোটেলের সারি যতদূর চলে যায়। আর ওই পেছনে পার্কিং স্লট, এটা আমি আগেই বলেছিলাম। এটা এখানকার ওয়াশরুম, একটা বেসিন, কমোড, গিজার এই আছে। স্ট্যান্ডার্ড একটা রুমে যা থাকে সব রকম ফেসিলিটি এই রুমটাতে আছে। আর এর থেকে বেশি কি দরকার? এখন স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো, পুজো দিয়ে আবার এসে খেয়ে দিয়ে বিশ্রাম, ঘুম, ব্যাস সকালবেলা উঠে আবার কলকাতা চলে যাচ্ছি স্নান টান করে পুজো দিতে। সেই চেনা রাস্তা, চারপাশে দোকানের সম্ভার, ফেরিওয়ালা, ডাক, পান্ডাদের হাতছানি। আমি একটা জিনিস দেখেছি, এই তীর্থক্ষেত্রে যত এইসব দোকানগুলো আছে না, এখান থেকে কেনাকাটা করতে বেশ ভালো লাগে। তবে অধিকাংশ সময় দেখা যায় যে যেটা অকাজের জিনিসই বেশি কিনে ফেলেছি, কিন্তু তবুও সেই সময় অত মনে থাকে না কোনটা কাজের আর কোনটা অকাজের। যেটা ভালো লাগে সেটাই কিনে ফেলতে ইচ্ছে করে যদি পকেটে পয়সা থাকে, আর যেটা সত্যি যেটা মানে যদি সামর্থ্যের মধ্যে আসে। আমি প্রতিবারই এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাই। মানে নিশ্চয়ই সেটা পুজোর সামগ্রী, পুজোর থালা বাসন। এবারও যেমন পাথরের 4টে থালা কিনলাম, বেশ সুন্দর। পাথরের আসলে থালাগুলো ব্যবহার করাটা একটু রিস্কি। এই দেখুন বামদেবের মন্দির, গুরু বামদেবের মন্দির। মন্দিরের ঠিক আগেই মন্দিরটা, মানে মায়ের মন্দিরের ঠিক আগেই মন্দিরটা পড়ে। প্যাড়ার দোকান, তবে এটা এই দোকান থেকে আমি প্যাড়া কিনি না। আমি সাধারণত নরসিংহ প্যাড়া ভাণ্ডার থেকেই প্যাড়া কিনি। ফুলের পসরা, এখানকার ফুলের মালা কিন্তু ভীষণ সস্তা। আমি যেবারেই বললাম না যে বাড়ির জন্য তাল কিনে নিয়ে এসেছিলাম, সেবার আমি পুজোর জন্য পদ্ম ফুল এখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। মায়ের মন্দির, মূল দরজা। আমি চলে যাব একটু পেছন দিকে, কারণ ওখানেই আমাদের যিনি পুজো করানো তার প্রধান, এই নরসিংহ সুইটস। এখান থেকে আমি মায়ের পুজোর জন্য প্যাড়া কিনে নিয়েছিলাম। এই হচ্ছে প্যাড়া, আর এই মায়ের মন্দির। আমি যখন পৌঁছেছি মন্দিরে তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, বাইরে এলইডিতে সেটা দেখানো হচ্ছিল, এবং সেটা শেষ হয়ে যাওয়ার পর যখন
শীতল ভোগ দেওয়া হয়ে গেল মাকে, আমি তারপর পুজো দিতে গর্ভগৃহে ঢুকি। আরতি এখন শেষ পর্যায়ে। এই মায়ের শ্রীচরণ, যেটা মন্দিরের বাইরে রয়েছে পেছন দিকে। আর এই দেখুন ভক্তরা মাথায় করে মায়ের শীতল ভোগ নিয়ে যাচ্ছেন মন্দিরের ভিতরে গর্ভগৃহে। মাকে এখন শীতল ভোগ দেওয়া হবে। আর এই রাতের আলোয় ধুয়ে যাওয়া তারাপীঠ। এখানে মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। যে যা মনোবাসনা নিয়ে আসে মা অকাতরে সেটা পূরণ করেন। এই দেখুন এক এক করে ভক্তরা চলেছেন মন্দিরের গর্ভগৃহে মাকে শীতল ভোগ নিবেদনের জন্য। মাকে পুজো দেওয়ার পরে আমি চলে এলাম শিবঘরে। সেখানে দেবাদিদেবকে পুজো করলাম প্রাণ ভরে, মাথায় জল দিলাম। তারপরে চলে এলাম বামদেবের ঘরে, বামদেবের পুজো করলাম, প্রণাম করলাম। তারপরে যথারীতি প্রদীপ দিয়ে আরতি করলাম, ধূপ দেখালাম। আর এই দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এখানে তাদের নিজেদের কল্যাণের জন্য যজ্ঞ করছে। এটা তারাপীঠের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমি পূর্ব ভারতে যতগুলো মন্দির ঘুরেছি তার মধ্যে একমাত্র তারাপীঠ আর কামাখ্যা মন্দিরেই এই জিনিসটা আমি দেখতে পাই। আর এই হচ্ছে শনিবারের সন্ধ্যায় জমজমাট তারাপীঠের মন্দির। মা সবার কল্যাণ করুন, সবাইকে ভালো রাখুন। আপনাদের সবার